আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতে। আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। এই জানুয়ারিতেই খেলা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি। তাহলে সত্যিই কি ভারত সরকার সৈন্য পাঠাতে চলেছে বাংলাদেশে? ব্রেকিং নিউজ আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি, ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়ক যে বা যারা আছে, এদের বিরুদ্ধে বড় একটি ওয়াকার সাহেব সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে, তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রীতিমতো খেলছেন। বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার বাসভবনে গিয়ে সস্ত্রীক দেখা করলেন। এবং এক্ষেত্রে সরকারও সহায়তা করছে, এটা বিএনপির সন্দেহ। এই সন্দেহ বিএনপিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, এই সন্দেহ বিএনপিকে ডুবাবে। তাহলে কি ইউনূস, এই সৎকর মহাজন ইউনূস আমাদের দেশের সার্বভৌমত্বকে পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে? আমাদের সীমান্তকে কি পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে? প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। স্পষ্ট করে আমরা বলতে পারবো না, কারণ আওয়ামী লীগের ভিতরে এবং বাহিরে দুই রকমের কথা থাকে, দুই রকমের আওয়াজ থাকে। যেটা ভিতরে হয় এটা বাহিরে প্রকাশ হয় না, আর যেটা বাহিরে হয় সেটা ভিতরে হয় না। যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না, এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। দেখতে পাচ্ছি আসলে পেছনে কি হচ্ছে। বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। প্রতিনিয়ত আওয়ামী লীগ নতুন নতুন পরিকল্পনা করে, কিন্তু এখন এই নতুন বছরের জানুয়ারি মাসে ভয়ঙ্কর একটি পরিকল্পনা করে তারা, এবং সেই পরিকল্পনাটি বাস্তব করার জন্য তারা ভয়ঙ্কর তাণ্ডব চালায় রাজপথের মধ্যে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন শেখ হাসিনা ভারতের মধ্যে রয়েছে, এবং ভারতে বসে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, বাংলাদেশকে কিভাবে মানে একেবারে শেষ করে সে আবারও ক্ষমতায় আসতে পারে, এইটার জন্য কিন্তু নানান ষড়যন্ত্র করে ভারতের সাথে হয়ে। ভারতে কিন্তু বসে নাই, ভারতও বাংলাদেশকে হুমকি দেয় শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতায় বসানো যায়, তারা কঠিন কঠিন ষড়যন্ত্র করে। এখন বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ এইটার প্রতিবাদ জানাচ্ছে, এবং বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূসে কিন্তু একটা সিদ্ধান্ত দেন এই সব বিষয় নিয়ে। আর হ্যাঁ, অন্যদিকে সেনাপ্রধান এবং খালেদা জিয়া কিন্তু একটা বৈঠক করেন, এবং সেই বৈঠক থেকেও কিন্তু এইসব বিষয় নিয়ে অনেক তথ্য বেরিয়ে আসে, সেইগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আওয়ামী লীগ এই জানুয়ারি মাসে সফল হবে এবং তাদের ভয়ঙ্কর পরিকল্পনাগুলো কি কি, সব কিছুই ধারাবাহিকলি দেখতে পারবেন। ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত আসুন আমরা এখন দেখে আসি। এই ভিডিওতে আমার যে মন্তব্যগুলো, কয়েকটা বিশ্লেষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি এমনটাই হচ্ছে? ঘটনা কি সত্য? আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি? আসলে পেছনে কি হচ্ছে? বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। আর এটার সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন, তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তো বলবেন যে ভাই যে অডিও রেকর্ড, তাই না? এই ইস্যুটা আসেন। প্রথম দিকে যে অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে, প্রথম দিকে এগুলো একরকমের ছিল, কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল, বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে শুধুমাত্র যুক্তরাজ্য না, ইউরোপীয় বসবাসকারী, আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। এমনকি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। তো তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন। একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো?
তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন, যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন বিশেষ ইয়াতে, আবার কেউ কেউ বলছেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুডে আছেন। তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনো রকম অবস্থান প্রকাশিত হয়নি। এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটা খুবই কনসার্নেবল ছিল যে এত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময় আওয়ামী লীগের চলছে, বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায়িত্ব আছে, সেইখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন, যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে যেটা খুবই সম্ভব যে নেতারা এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয়। কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না? অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে। আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে। যেমন ধরেন, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক, মানে ভারত জানাওয়ার কিন্তু প্রথম দিকে নিয়ে গেছিল, পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদির সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না। মেইন রিজন হচ্ছে এই 2024-এ যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল। চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে। এটা নিয়ে ভারতের একটা নাখোশতা অনেকেই বলেন যে ছিল। ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোদ করেছে। তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে? এটা একটা বড় ধরনের প্রশ্ন। তাকে তো ফেরত দিচ্ছে না। এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে। মানে এগুলো আমার ব্যক্তি মতামত, সামহাউ কিছু মতামত শুনি বা কিছু পড়ি আর্টিকেল, দেন মনে হয় যে কোথাও না কোথাও তো একটা কিন্তু আছে। আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে? জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি, রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি। যেমন ধরেন, টুস করে ঢুকে পড়বো, সারা বাংলাদেশের মধ্যে ভয়টা, এই মিছিল মিটিং এই সেই আন্দোলন শুরু হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয়, তিনি চলে আসেন, গ্রেপ্তার হবেন, জেলে আছেন, ঘরের মেয়ে ঘরে আছে, সরকারের জন্য টেনশনের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন, টেনশন তো কাজ করবেই। কখন শেখ হাসিনা ঢুকলো রে, কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে। সমন্বয়কদের মধ্যে 100-150 আছে না? আছে। কেন? আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে শায়েস্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক। এমনকি একজন না, এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে, এটা হচ্ছে খুবই বাস্তবতা। তো এখন এই যে ডর ভয়, এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে আছেন। এখন শেখ হাসিনাকে সেখানে রেখা অন্তর্বর্তী সরকারের সাথে, আপনি দেখেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কি কি চুক্তি আছে সব প্রকাশ করেন, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত 5 মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে, ভারতের সাথে কোনো রকম মানে ওই ইন্টারনেট একটা ইন্টারনেট খেলে বাংলাদেশের উপর দিয়ে যাইতে দিব না। এছাড়া বাকি যে জিনিসগুলো আছে, আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন? বড় ধরনের ডিল, চুক্তি, ট্রানজিট, এ টু জেড কোথাও না। আমাদের সরকার খুবই ওচা চোড়া গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আবার মোদি আরেকটা খেলা খেলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে কথা বলছে না। মানে সবকিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে। ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন, এদের অনেকেও কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন, বাণিজ্য, ধান্দাবাজি আছে। ভারত যথেষ্ট করাপ্টেড একটা দেশ, বাংলাদেশের থেকে কোনো অংশ কম না। ভারতের টার্গেটের মধ্যে অন্য কিছু আছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে দিবে কিনা ভারত, তিনি চাইলেও আর ফিরতে পারবেন কিনা, সেইটাও একটা প্রশ্ন। কারণ তিনি যদি ফিরে আসেন, এতে ট্রাম্প কার্ডটা হাতছাড়া হয়ে যাবে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে। কেন? যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন, তাই না? তো তিনি যদি দেশের বাইরে থাকতেন, আওয়ামী লীগে ভয়টা পাইতো সামহাউ। এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি, দেন একটা টেনশন, পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশন, নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে। তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত 5 মাস হয়ে গেল, কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো দেখাই না। তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল, তিনি যেসব কথাগুলো বললেন সব কিছু মিলে মনে হচ্ছে যে সামহাও তিনি র কর্তৃক কন্ট্রোলিং হচ্ছেন। তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন। কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে, যেগুলোকে এআই ফেক করা, এআই এর ডিপ ফেক ক্রিয়েশন। ওয়াই? কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড়,
এই লেভেলের খেলোয়াড় হয়ে তিনি যেসব কথাগুলো বলতেছেন আমরা শুনতেছি দেখতেছি, মনে হচ্ছে না খুবই বাচ্চা বাচ্চা টাইপের? আপনারাও বলছেন যে ভাই এটা মনে এআই। এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয়, তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন? নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না। হয়তো একটি স্ক্রিপ্ট হাতে ধরাই দিচ্ছে যে আপনি পড়েন। বলা হয়ে থাকে যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে। এগুলা আমার ব্যক্তিগত পারসেপশন, অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন। যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন, কোথাও না কোথাও, কোথায় আছে শেখ রেহানা? আপনি দেখেন তো। শেখ হাসিনার একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা। শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। যদি তিনি যুক্তরাজ্যের কোন দেশে জানি, ভুলে গেছি, ফিনল্যান্ডের তার সিটিজেন আছে, তো তিনি কি ফিনল্যান্ড গেছেন? আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নাই। আমরা শুনছি সজীবজের জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি? কেন যাচ্ছেন না? ববি কেন তার মার সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছেন না? মা তো দিন শেষে পলিটিশিয়ান আমাদের কাছে। কুছ তো ভাই গারবার হে। যত দিন যাচ্ছে এটাই মনে হচ্ছে। আর বিশেষ করে শেখ হাসিনার যে লাস্ট কয়েকটা ওনার যে অ্যাক্টিভিটিস সবকিছু মিলে আমার কাছে কেমন জানি অঙ্কটা মিলছে না। ওয়াকার সাহেব সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে। গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায়, তখন সবাই আরে রে করে উঠছিল। এমন ভাব সবাই তখন ওয়াকার লীগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো ওর টিকি কই বান্ধা আছে? যারা তখন সিক্কর মারিছিলেন আপনারা জবাব দিবেন। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস, তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে। আমি কয়ে রাখলাম, লিখে রাখেন। এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা। কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার রে, আসেন সেটা একটু বুঝে দেখি। কি দিছে এটা বলা মুশকিল। এইটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে, তবে আমরা অনুমান করতে পারি। 1 নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। 2 নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। 3 নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। 4 নাম্বার, এইসব কিছুর জন্য যেন 72-এর সংবিধান সমুন্নত থাকে। 5 নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে, ধানের শিশার কেউ চিনবে না, চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড। যাই হোক, এমনিতে বিএনপি আমার উপরে বিলা, আরো বিলা হোক সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না। এবার বুঝেছেন তো কাটটিকি কই বান্দা। ইন্ডিয়া মারিচ্ছে উইটি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি। ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে, এবার বুঝেছেন তো, বুঝছাও। এইবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি। 72-এর সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি? 72-এর সংবিধানের মধ্যে কি আছে দেখি। কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, হাঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। বিএনপি 72-এর সংবিধান থাকুক এটা তো চায়, তাই না? তো মির্জা আব্বাস কইছে যে ওনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। তো মানে দেখি আব্বাস ভাই, উনি আবার কইছে কি, আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া, ভুল কইছে নাকি? কইছে যে আমি 72 সালের সংবিধানের সমর্থক নই, আমি 71 সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মানে কি? বাংলাটাও তো ঠিক মতো কো ব্যাপারের নাই। মানে দেখি আব্বাস ভাই, 71 সালের সংবিধান কোনটা? আওলায় গেলে হবে এখন, ক্ষমতা নাই যেতে যেতে। আর কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধান, ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। তো আব্বাস ভাই, কি খারাপ জিনিস আছে সংবিধানে? আপনি তো কইছেন যদি থাকে, তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন, কি বাতিল করবেন সেটা বলেন। আমরা তো মনে করি 1 মণ সংবিধান, দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়েছে, পুরাটাই নষ্ট। তা আপনি বাদ দিবেন কি? পুরাটাই তো নষ্ট। একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে। বলছেন? কখনো বলেন নাই। ওইটুকু কাজ তো করবেন না।
ওই কাজ করার না আছে হ্যাডম, না আছে ইচ্ছা। সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি? নাই তো। তাই আপনারা এটা বদলাবেন না। অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আপনাদের থাকবে না, লিখে রাখেন, কয়ে দিলাম আজকে। না না, আমাদের বদ্ধ না আর কি। আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করিচ্ছেন যে আপনাদের ভোট কমে। আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের। না বললে নির্বাচনে যাইতে পারবেন না। নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন। তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই, না ওই দিন বাগে খাইছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবনি, দেখাই দিমুনি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে। খুব মনে করেন যে মার্কা দেখে চাপ্পা দিবে, ওই দিন গেছে। আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে। আবার রিজি ভাই কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। তো বাঘের পিছে যেমন ফেউ থাকে না, তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে। এইটা এরশাদ শুরু করেছিল। এরশাদের ছিল আসাম রব, হাসিনার ছিল জাতীয় পার্টি। আর ক্ষমতায় যাইতে না যাইতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি, নূর সাকি এদেরকে দিয়া। এদের নমিনেশন আগেই কনফার্ম করেছে। দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই, ওই জোট সঙ্গীর নমিনেশন কনফার্ম করেছে 6 নেতার। তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা 72-এর সংবিধান বাতিল চায় না। বাকিরাও কবে একটু ওয়েট করেন, এই 6 ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হওয়ার চান্স আছে কলে। আমি কয়ে দিলাম, এখনই কয়ে দিলাম, বুঝছাও। আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট, বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না, ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে, তাহলে এই 6 জনের এমপি হওয়ার কায়েসের কলে চারা। যাই হোক, আজকে আমার আলাপ বাংলাদেশের ধ্বজভঙ্গ সংবিধান নিয়ে। ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে। আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে, কি ঢুকে রাখিছে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল। সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ, সেগুলো 72-এর সংবিধানে ঢুকে দিছে। কেন আওয়ামী লীগ তখন সমালোচনা করেছিল কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখা। আইয়ুব খান যেন একটা এক নাক হইয়া উঠতে পারে, সেটা সব কিছু ওই শাসনতন্ত্রে ছিল পাকিস্তানের। তো পরে যখন বাংলাদেশ এলো, তখন যে থাকবে ক্ষমতা সে যেন এক নাক হইয়া উঠতে পারে, সেজন্য যা যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সব কিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72-এর সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে 300টা সিট থেকে, কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, মতামত দিতে পারে না। দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায়। মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে, সেখানে এমপিদের ভোট দিতে হবে। তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি, তাই না? দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে, তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই। 300 জন আলাদা লোকের তো দরকার নেই, একজন থাকলেই হয়তো, তাই না? এই সংবিধানে মিশামিশি মেলা কথা লেখা আছে, কথা দিয়ে ভরে রেখেছে আর কি। লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। বাপরে, তার মানে আমি আপনি জনগণ, তা আমি আপনি মালিক তো, তাই না? হ্যাঁ, তো লিখেছে কি? লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়া কিন্তু শেষ না, এরপরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা, এটা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে? এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে কি? তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে, বুঝছেন? এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী। আপনি মালিক, কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী। মানে বুঝেছেন তো, মালিক আপনি, কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী। তো এই কাগজের মালিক হওয়া কাম কি, লাভ কি? বাড়ির মালিক আপনি, কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলেস, তো এই বাড়ি থেকে আপনার লাভ কি? আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজে প্রতিদিনই এরকম 2-4টা নিউজ থাকে। পাশাপাশি ভারতের মিডিয়ারা
বলছে যে এই কি বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, কারণ কি পাকিস্তান চলে এসেছে। ওই যে ময়ূর আছে না, কি জানে পঙ্খ না পঙ্খী, তারপরে যে 40টা কন্টেইনার আসছে। ইভেন বাংলাদেশের, আমি গেল কয়েকদিন আগে বিএনপির একজন নেতার সাথে কথা বলতেছিলাম, পরিচিত বড় ভাই, ভালো পদবিতে আছেন, তো ব্যক্তিগত কারণে ওনার নাম প্রকাশ করলাম না। তো উনি বলছিল যে না, যেই কন্টেনারগুলো আসতেছে কিছু তো আছে। আপনি চিন্তা করেন যে একজন বিএনপি করা একজন নেতার মধ্যে এই জিনিসটা আছে, তো ভারতের কেন থাকবে না? আর একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, দীর্ঘ 1 যুগ পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন, আবার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলছেন। আপনি বুঝছেন এই বিষয়গুলোতে ভারতের ঘুম হারাবার মতো অবস্থা। আবার বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কিনতে চাচ্ছে? 400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কাছ থেকে কিনতে চাচ্ছে। বাংলাদেশ নিজেদের জন্যই চাচ্ছে। তো এখন ভারতের কি মনে হবে, যেটা কি 400 না 4000? পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে ভারতকে টার্গেট করে ব্যবহারের জন্য কি আলাদা কোনো কিছু দিচ্ছে? এটা ভারতের সার্বভৌমত্ব প্রতিরক্ষা, এই জিনিসগুলো তো কার্যকর আপনার হয়ে গেছে মনে করছে। তো এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আসার পর 53 বছরের রেকর্ড ভেঙে একের পর এক পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, কমার্শিয়াল, পাশাপাশি কূটনৈতিক সম্পর্কগুলোকে তিনি তো প্রতিস্থাপন করেছেন। আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা মেজর হাফিজ, তিনি পাকিস্তান সেনাবাহিনীর একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য পাকিস্তান গেছেন। কিন্তু কেন গেছেন সেটা কিন্তু ভালো করে পত্রিকা লেখে নাই, মানে ভিতরে লেখছে, হেডিংয়ে লেখে নাই, আপনারা অনেকে পড়েন নাই। এটা হচ্ছে যে তিনি যেই সময় আর্মিতে জয়েন করছিলেন ওই সময় তিনি বাংলাদেশ পাকিস্তান একটা দেশে ছিল। তো তাদের যেই প্রথম বেচমেট, মানে ট্রেনিংয়ের বেচমেট বা সামহাউ, তারা যেখান থেকে আসছিলেন ওই পুরানা যারা রিটায়ার্ড বিভিন্ন দেশেই আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই মানুষগুলো বসবাস করছেন, তাদেরকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম ছিল, তিনি সেইখানে গিয়েছেন। কিন্তু বিষয়টা আসছে কি, এখন ওই যে কাকতালীয়ভাবে ঘটনাগুলো নেকচেট, আর এর মাঝখানে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত আছেন ঘন ঘন দেখা করছেন এই গ্রুপের সাথে ওই গ্রুপের সাথে, ডিল হচ্ছে, একের পর এক জাহাজ আসতেছে। তো স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের কর্মকাণ্ডে একটা ওইলান কাণ্ড তৈরি হচ্ছে, হুলস্থুল লাড়াচাড়া কিন্তু ভারতের সাথে পড়ছে। তো আমরা দেখি 1 যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দর্শক, আমরা যদি দেখি যে গতকালকে ইসহাক দার নিজেই একটা সংবাদ সম্মেলন করে তিনি বলছিলেন যে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের আপনার এই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা সফর করবেন তিনি। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি পররাষ্ট্র উপদেষ্টা পত্রিকার আগের মতন লেখা ফেলছে আর কি আমাদের যিনি আছেন। তো বলা হচ্ছে যে গত বছরের আগস্টে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফরকে ঘিরে ভারতের যেমন সন্দেহ তৈরি হচ্ছে, বাট পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছে। কারণ 2012 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর, ইভেন আমাদের আমন্ত্রণে। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ, মানে আরো ভালো হওয়ারও ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। ডক্টর ইউনূস তিনিও নিজে পাকিস্তান যাবেন, আর কখন যাবেন, সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফর করবেন বলে তিনি নিশ্চিত করছেন। তো সর্বশেষ 2012 সালে আওয়ামী লীগ সরকারের আমলেই আপনার বাংলাদেশে একটা প্রোগ্রাম ছিল, এমনি দাওয়াত দেয় নাই। আওয়ামী লীগ কেন দাওয়াত দিয়েছিল, D8 শীর্ষ সম্মেলন তৎকালীন সময় ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল 12 বছর আগে। তো যেহেতু D8 আমাদের এই অঞ্চল নিয়ে একটা প্রোগ্রাম, সেই কারণে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢাকা সফর করেছিলেন হিনা রাব্বানি খার। আর গত বাকি সময় পাকিস্তানের নিয়ে তো সারাদিন আমাদের টেলিভিশন মিডিয়া বা আমাদের সরকার কথা বলতো। এখন আপনি আসলে এটা কীভাবে দেখছেন যে ভারতের বিপরীতে আমরা কি খুব বেশি পাকিস্তান নির্ভর হয়ে যাচ্ছি, নাকি না 71-এ যা হয়েছে ভাই, পৃথিবী আগায় যাচ্ছে, এখন আমাদের সম্পর্কগুলো ভালো হওয়া দরকারি। আর ভারতের প্রতি যে একপেশিয়া মনোভাব ভারতের, যে আমরা ছাড়া তো তোমরা এতিম, এরকম মেন্টালিটি থেকে বের করার জন্য পাকিস্তানের দিকে ঝুঁকা দরকার, নাকি আসলে পাকিস্তানের দিকে ঝুঁকার পিছনে আরও অন্য কোনো কাহিনী আছে, মানে আপনার কি মনে হয়? নাকি না ঠিকই আছে পররাষ্ট্রনীতি হবে ভাই,
এরকম ঘটনা বহু দেশে আছে। কেউ কেউ জাপান এবং আমেরিকার উদাহরণ দেন যে কি বলে যে পরমাণু বোমা মাইরা লক্ষ লক্ষ মানুষ মাইরা ফেলছে। সেই জাপান আর আমেরিকা আজকে কত শক্তিশালী মিত্র। অনেকে এরকম উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন যে না ঠিক আছে ফাইন। সীমান্তকে কি পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে, এগুলো নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি। কেন সে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশকে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে এবং সীমান্তকে হুমকির মুখে ফেলছে? দেখেন একটা জিনিস দেখেন যে আজকে যে আমাদের যে সীমান্ত, মায়ানমারের সাথে যে সীমান্ত, সেই সীমান্তবর্তী একটি শহর হচ্ছে মংডু। সেই মংডু শহর হচ্ছে আরাকান আর্মি দখল করেছে, নিয়ন্ত্রণে নিয়েছে। এখন সেই মংডু শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে তার সাথে যে নাফ নদী আছে, বাংলাদেশের সাথে যে তার নাফ নদী, সেই নাফ নদীকেও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নাফ নদীটাকে আরাকান আর্মি ওইখানে নৌ চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং এটাকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। কিন্তু আমাদের ইউনূস সরকার কি করছে? যখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন, তখন তো এই বিষয়গুলো বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও উনি ছেড়ে দেননি এবং এগুলো ডিপ্লোম্যাটিক্যালি চমৎকারভাবে উনি হ্যান্ডেল করেছেন। পাশাপাশি আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে মাহফুজ, যে উপদেষ্টা মাহফুজ, সে একটি নতুন ম্যাপ নির্ধারণ করে এটি প্রকাশ করেছে। সেই ম্যাপের মধ্যে সে ভারতের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দাবি করেছে। এখন একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি আরেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে নিজেদের বলে দাবি করে, যেহেতু উপদেষ্টা মাহফুজ সে নিজে একজন উপদেষ্টা, সে যখন এই কাজটি করে, তার মানে কি হচ্ছে যে সরকার আরেকটি দেশের ভূখণ্ডকে তার নিজের দাবি করে সে নতুন ম্যাপ প্রকাশ করেছে। এখন যে স্বাধীন সার্বভৌম আরেকটি দেশ ভারত, এটা কি ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দিবে না। আমরা যদি এই কাজটি করি বা ওরাও যদি এই কাজটি করে, কেউ কাকে, ওরাও যদি, ওদের সরকারও যদি এই কাজটি করে, আমরাও কিন্তু ছেড়ে দিব না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এই কাজগুলো করা হচ্ছে? পরিকল্পিতভাবে দেশের সীমান্তকে অরক্ষিত করে দেওয়া হচ্ছে, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে এবং আরেকটি দেশের সাথে কেন পরিকল্পিতভাবে একটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে, যুদ্ধ বাঁধানোর চেষ্টা হচ্ছে কেন? এগুলোর কারণ কি? আর পাশাপাশি আরেকটি জিনিস যদি দেখেন যে বাংলাদেশের যে আর্মি, সে আর্মিকে কিন্তু ইউনূস সমন্বয়কদের পাহারাদার হিসাবে ব্যবহার করছে। আর্মি তো সমন্বয়কদের পাহারা দেওয়ার জন্য বাংলাদেশে আর্মি হয় নাই। বাংলাদেশে আর্মির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, বাংলাদেশে আর্মির একটি নাম আছে, সুনাম আছে। তারা দেশে বিদেশে সুনামের সহিত তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু সে আর্মিকে কি করছে ইউনূস? সমন্বয়কদের পাহারাদার হিসাবে ব্যবহার করছে। আর্মিদেরকে দিয়ে বাংলাদেশে আনসারের যে ডিউটি আছে সেই ডিউটি করাচ্ছে। তাহলে চিন্তা করেন যে ইউনূস আজকে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে কোথায় নামিয়ে নিয়েছে? সেনাবাহিনীকে দিয়ে আনসারের ডিউটি করাচ্ছে। তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনী যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি পলিসি আছে, সেই পলিসিতে বলা আছে যে পৃথিবীর সব দেশে এথনিক মাইনরিটিদের ব্যাপারে তারা খুব ভেরি সিরিয়াস, ভেরি কনসার্ন। কিন্তু বাংলাদেশে এই সেনাবাহিনী, আর্মিদেরকে, সেনাবাহিনী এথনিক মাইনরিটিদেরকে প্রোটেক্ট করতে পারছে না। ইউনূস সরকার সেটা হতে দিচ্ছে না, ইউনূস হতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই পরিস্থিতি যখন হয়, তারপরে পাশাপাশি আরেকটি জিনিস দেখেন যে ভারত কিন্তু একটি কোন আঞ্চলিক শক্তি নয়, ভারত হচ্ছে একটি পরাশক্তি। ভারত হচ্ছে বিশ্বের মধ্যে একটি পরাশক্তির দেশ। এমন একটি পরাশক্তি দেশের সাথে কেন ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে? এগুলো কেন করা হচ্ছে? তারপরে বড়দিনে দেখেন, খ্রিস্টানদের বড়দিনে, ক্রিসমাস ডেতে খ্রিস্টানদের উপর বাংলাদেশে হামলা করা হয়েছে। এই কাজগুলো কেন করা হচ্ছে?
এখন যখন এথনিক মাইনরিটিদের যখন রক্ষা করতে পারবে না বাংলাদেশে, তখন গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে, বাংলাদেশ কিভাবে বিপদে পড়বে। অন্যদিকে আওয়ামী লীগ কী কী পরিকল্পনাগুলো করতেছে, তারা কিন্তু বারবার পরিকল্পনা করে বাংলাদেশকে ধ্বংস করার, বাংলাদেশকে শেষ করার, এবং তারা শেষ করে যাতে ক্ষমতায় বসতে পারে, এইটাই কিন্তু তাদের মূল লক্ষ্য। এইসব কে করতেছে? আওয়ামী লীগ সমর্থকরা। তারা এইসব পরিকল্পনা করে কিন্তু সাকসেস হতে পারতেছে না, কারণ বাংলাদেশের মানুষ এখন শিখে গিয়েছে প্রতিবাদ করা, বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার দূর করা শিখে গিয়েছে। এই জন্যই তারা কিছুই করতে পারছে না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।